গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আমার ভয়েস ক্লিয়ার আছে। একবার কনফার্ম করতে আমাকে। পিডিএফটা তোমাদের কাছে ভিজিবল? আশা করি আমি ক্লিয়ারলি অডিবল তোমাদের কাছে। যেমনটা তোমাদের কথা মতন তোমরা একটু আগেই অ্যাডমিট কার্ড নিয়ে কথা বলছিলে। আমাদের পরীক্ষার ডেট একেবারে দোরগোড়ায়। দেখবে যখন পরীক্ষা চলে আসে তখন পড়াটা অনেক ভালো হয়। তখন পড়া মানে নোটিফিকেশন বা ডেট যখন চলে আসে তখন দেখবে এই লাস্ট কদিন পড়াটা কিন্তু ভীষণ ভালো হবে। কারণ যখন আমাদের সামনে একটা ক্লিয়ার ভিশন থাকে না, তখন আমরা আমাদের পথে খুব স্মুথলি যেতে পারি। যখন আমাদের ক্লিয়ার ভিশন থাকে না, কোনো গোল থাকে না, তখন আমাদের একটু আহ তখন আমাদের নিজেদেরকে সেরকম রুটিনের মধ্যে বাঁধতে একটু সময় লাগে বা কঠিন হয়। যাই হোক, আজকে আমরা সেরকম ভাবেই সেই জন্য প্রচুর কিছু টপিক, যেগুলো র্যান্ডম টপিক, কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমি এবং কি কি প্রশ্ন এসেছে আমি সেগুলো মেনশন করব। সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে যেমন এই ওয়াটার জিনিসটা আমি তোমাদের এর আগে বলিনি। জল তোমরা জানো, জল কি H2O, লিকুইড, নর্মাল টেম্পারেচারে লিকুইড স্টেটে থাকে। কিন্তু এই জল আহ ক রকমের হয়। একটা হয় সফট ওয়াটার, অর্থাৎ যে জলে সহজেই সাবান বা ডিটারজেন্ট ফেনা উৎপন্ন করতে পারে বা ফ্রোথ প্রডিউস করতে পারে, সেটা দ্যাট ইজ কল্ড সফট ওয়াটার। যেটা সহজে ফেনা উৎপন্ন হয় না সেটাকে বলা হয় হার্ড ওয়াটার বা খর জল। আর হেভি ওয়াটারটা অন্য জিনিস, আমি হেভি ওয়াটারটা পরে বলবো। অর্থাৎ জলে ফেনা উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না, আজকে বেস ডিটারজেন্ট বা সাবান গুললে ফেনা উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না, এটার উপর ডিপেন্ড করে আমরা সফটনেসটাকে দুটো ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা মৃদু জল আর একটা খর জল। পরীক্ষায় এগুলো আসে না। পরীক্ষায় কি আসে দেখো, খরতার মধ্যেও আবার দু রকমের ভাগ আছে। একটা খরতা যেটাকে বলা হয় পার্মানেন্ট হার্ডনেস, অর্থাৎ যেটা স্থায়ী খরতা, যে খরতা দূর করা একটু কঠিন। আর একটা হয় অস্থায়ী খরতা বা টেম্পোরারি হার্ডনেস, যে খরতা দূর করা একটু সোজা। পরীক্ষায় যেটা দেয় যে ওই টেম্পোরারি হার্ডনেস বা পার্মানেন্ট হার্ডনেস, এটা জলের কোন জিনিসের উপস্থিতির জন্য দায়ী, ঠিক আছে? বা আমরা সেই যে হার্ডনেস গুলো কি করে দূর করতে পারি, এই প্রসেস গুলোর নাম আসে। তাহলে দেখে নি। দেখো, ইমপিউরিটিস মেনলি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়নের জন্য হয়। তোমরা জানো ক্যালসিয়াম প্লাস টু, ম্যাগনেসিয়াম প্লাস টু। একটা কথা মনে রাখবে, যখন প্লাস থাকে সে দোজ আর কল্ড ক্যাটায়ন্স, যখন নেগেটিভ থাকে তখন দোজ আর কল্ড অ্যানায়ন। ওকে, ঠিক আছে। এবার আমি কি বললাম, দু ধরনের হার্ডনেস হয়। একটা হলো, এই দেখো এখানেই লেখা আছে, আমি আর কষ্ট করে লিখছি না। একটা হলো টেম্পোরারি। টেম্পোরারি হলো অস্থায়ী খরতা। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের যখন বাইকার্বনেট আয়ন হয়, অর্থাৎ সল্টটা কিরকম হবে মনে করো, CaHCO3, বাইকার্বনেট আয়ন। এভাবেও মনে রাখতে পারো, টেম্পোরারি মানে কি অস্থায়ী। অস্থায়ী অতিথি যারা আমাদের বাড়িতে কিছু সময়ের জন্য আসে, তারা অস্থায়ী ভাবে আসে এবং তারা আমাকে বাই বাই করে চলে যায়, তাই না? তার মানে বাই যেখানে আছে দ্যাট ইজ টেম্পোরারি, সেটা আমাদের কিছুক্ষণের জন্য অতিথি, ঠিক আছে? তাহলে বাই কার্বনেট আয়নস এর জন্য টেম্পোরারি হার্ডনেস, আর পার্মানেন্ট হার্ডনেস এর জন্য দায়ী হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ক্লোরাইড সালফেট আয়ন। ক্লোরাইড আর সালফেট আয়ন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ক্লোরাইড সালফেট আয়ন মানে CaCl2 বা MgCl2 বা CaSO4, ক্যালসিয়াম সালফেট বা MgSO4। আর এটা হলো CaHCO3, ক্যালসিয়াম বাইকার্বনেট বা MgHCO3, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। ব্যাস,
এবার রিমুভাল প্রসেসটা জানতে হবে। যদি টেম্পোরারি হার্ডনেস অর্থাৎ যেটা অস্থায়ী ক্ষরতা সেটা দূর করার দুটো প্রসেস আছে। একটা হলো বাই বয়েলিং, অর্থাৎ সেটা ফুটিয়ে, এমনিতেও আমাদের অনেকের বাড়িতেই জল সবসময় ফুটিয়ে খাওয়া হয়, তোমরা জানো বয়েলিং প্রসেস করা হয়, তাতে জলের যে হার্ডনেস গুলো থাকে সেগুলো দূরে চলে যায়। আর একটা হলো বাই ক্লার্কস মেথড, CaCO3 আর CaO, ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড মিলিয়ে একটা ক্লার্কস মেথড হয়। ঠিক আছে, ক্লার্কস মেথড। তাহলে মনে রাখবে বয়েলিং প্রসেস আর ক্লার্কস মেথড হলো টেম্পোরারি হার্ডনেস দূর করার জন্য। আর যেটা পার্মানেন্ট হার্ডনেস সেটা দূর করার প্রসেস গুলো হলো জিওলাইট প্রসেস। পরীক্ষায় ভীষণ আসে এই জিওলাইট প্রসেস, রেলেও নাম এসেছে এটার। বয়েলিং করা হয় ইউজিং উইথ সোডিয়াম কার্বনেট Na2CO3। ঠিক আছে, এখানে বয়েলিং করা হয়, যেমনটা বললাম একটু কঠিন, বয়েলিং তো করা হয় কিন্তু অতটা সোজা ভাবে না, ইউজিং উইথ Na2CO3। আর একটা মেথড আছে ক্যালগন মেথড। তাহলে মনে রেখো জিওলাইট, বয়েলিং with Na2CO3 আর ক্যালগনস মেথড, those are used to remove permanent hardness. ওকে, আশা করি ক্লিয়ার এইটুকু। বেশ, এটা একটা আমাদের টপিক গেল, আরো টপিক বের করছি। পরের পিডিএফটা দেখতে পাচ্ছ কিনা একবার আমাকে কনফার্ম করবে, আমি পরেরটা শুরু করছি। ওকে, পরীক্ষা এরকম প্রচুর আসে যে প্রকৃতিতে সব থেকে বেশি নোবেল গ্যাস কোনটা পাওয়া যায়, বলো তো? প্রকৃতিতে সব থেকে বেশি নোবেল গ্যাস কোনটা পাওয়া যায়? তোমরা জানো নোবেল গ্যাস বা বিরল গ্যাস বা রেয়ার গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, কি বললে? আর্গন, বাহ, ভেরি গুড। বেশ, এরকম আমরা আরো কিছু কিছু প্রশ্ন যেমন দেখবো একটু। এরকম আমরা কিছু প্রশ্ন দেখবো, কিরকম দেখো, দেখবে যে কত আমাদের অজানা তথ্য উঠে আসছে। সবার আগে আমরা জানি গ্রুপ 18-এ কিন্তু এই নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস আছে, থাকে, যেটাকে জিরো গ্রুপও বলে, জিরো গ্রুপ বা গ্রুপ নাম্বার 18। নোবেল গ্যাস বা ইনরিঅ্যাক্টিভ গ্যাস কেন বলা হয়? কারণ তারা খুব স্টেবল, তাদের আউটার শেলে 8টা ইলেকট্রন অলরেডি আছে, তার মানে দে ফুলফিল দ্য অক্টেট রুল, এবং তারা ভীষণ স্টেবল, তারা কিন্তু কোনো কিছুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে একটা নোবেল গ্যাস আছে যে কিছু কিছু কম্পাউন্ডের সাথে, সরি, কিছু কিছু অ্যাটমের সাথে মিলে কম্পাউন্ড তৈরি করে, আমাদের সেই নামটাও জানতে হবে। তাহলে পরপর যদি 18 গ্রুপ বরাবর ওপর থেকে নিচে দেখে নাও, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, সরি, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তারপর যেটা এই লাস্টে দেখতে পাচ্ছ অর্গানেনসন, অর্গানেনসন, এইটা হলো লেটেস্ট নোবেল গ্যাস, যেটা ম্যান মেড, যেটা লেটেস্ট নোবেল গ্যাস ম্যান মেড, অর্থাৎ মানুষ দ্বারা সৃষ্ট, প্রকৃতিতে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে কি এগুলোর মধ্যে সবকিছুই প্রকৃতিতে পাওয়া যায়? আচ্ছা, একটা জিনিস প্রকৃতিতে থাকে না, সেটা হলো রেডন গ্যাস। রেডন গ্যাস প্রকৃতিতে থাকে না মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো মুক্ত অবস্থায় রেডন গ্যাস থাকে না। একদম একদম, কারণ রেডন হলো
তোমার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে, তেজস্ক্রিয় গ্যাস। তো তেজস্ক্রিয় গ্যাস ডেফিনেটলি ও ওরকম ভাবে মুক্তভাবে বাতাসে থাকবে না। একমাত্র আর্থকোয়েক বা ভূমিকম্পের সময় কোন গ্যাস প্রডিউস হয় পরীক্ষায় প্রশ্ন আসলে রেডন হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর আমরা জেনন সম্পর্কেও দেখব। যাই হোক, এবার যেটা তোমরা জানো আমাদের অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি নাইট্রোজেন গ্যাস আছে, তো বাট সেটা কিন্তু মুক্ত নাইট্রোজেন, সেটাতে আমাদের শরীরের কোনো কাজে লাগে না, আমাদের প্রোটিন ইনটেক করতেই হয় জাস্ট টু গেট নাইট্রোজেন। তো 78% মুক্ত নাইট্রোজেন, অক্সিজেন আছে 21%। আর্গন যেটা মানে নোবেল গ্যাস তো কম আছেই, কিন্তু আর্গন হলো 0.93%। ঠিক আছে, এটাই কিন্তু কম হয়তো মনে হচ্ছে, কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস, অর্থাৎ সব নোবেল গ্যাসের মধ্যে আর্গন কিন্তু সব থেকে বেশিতে আছে। ঠিক আছে, আর সব থেকে লাইটেস্ট গ্যাস যদি বলা হয়, লাইটেস্ট নোবেল গ্যাস তোমার হিলিয়াম হবে। আর যদি হেভিয়েস্ট বা সব থেকে ডেনসিটি হাই কার কোন গ্যাসের, তাহলে সেক্ষেত্রে রেডন গ্যাস হবে, মানে নোবেল গ্যাসের মধ্যে আমি বলছি। এইবারে সিজিএল এই পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে মনো অ্যাটমিক গ্যাস কি, মনো অ্যাটমিক গ্যাস কোনটা। তো অনেকগুলো অপশনে ছিল, অনেকে কনফিউজড হয়েছে। মনো অ্যাটমিক কথাটার মানে কিছুই না, যে মলিকিউল একটা অ্যাটম দিয়ে তৈরি। যেমন ধরে নাও হিলিয়াম, হিলিয়ামে এখানে একটাই অ্যাটম আছে, একটাই হিলিয়াম অ্যাটম, একটাই হিলিয়াম, মানে তার মানে সেটা হিলিয়াম গ্যাসকে ডিনোট করছে। জেনন সেখানে একটাই আছে, তার মানে যেটা একটা সেটা হলো মনো অ্যাটমিক। যেমন আমরা যদি দেখি O2 গ্যাস, ও ডাবল বন্ড ও, যদি আমরা দেখি N2 গ্যাস, ঠিক আছে, তাহলে দুটো নাইট্রোজেন অ্যাটম নিয়ে একটা নাইট্রোজেন গ্যাসের মলিকিউল তৈরি করছে। দ্যাটস ওয়াই দে আর কল্ড ডাই অ্যাটমিক গ্যাস। তাছাড়া ট্রাই অ্যাটমিক গ্যাস যেমন O3, ওজোন, ট্রাই অ্যাটমিক গ্যাস। ঠিক আছে, তো মনো অ্যাটমিক কথাটাই কোনো ভয় পাওয়ার কিছু নেই, মনে রাখবে সমস্ত যা রেয়ার গ্যাসেস এর আমরা নামগুলো পড়ছি, দোজ আর অল মনো অ্যাটমিক গ্যাস। হিলিয়াম নোবেল গ্যাসের মধ্যে সব থেকে লাইটেস্ট, খুবই ভালো কথা। আচ্ছা, তোমরা এটাও জানো হাইড্রোজেন, হিলিয়াম, আমাদের পর্যায় সারণী সবার প্রথম আছে হাইড্রোজেন, তারপর হিলিয়াম। আচ্ছা, হাইড্রোজেন তো খুব হালকা গ্যাস, তাই না? হাইড্রোজেন আর হিলিয়াম হালকা গ্যাস। রেলে একবার এই প্রশ্নটা চলে এসেছে, সান সারফেসে অর্থাৎ সূর্যের মানে সূর্যের যে পৃষ্ঠ, সূর্য পৃষ্ঠে হাইড্রোজেন আর হিলিয়াম থাকে আমরা জানি, ওখানে অ্যাটমসফিয়ার বলতে আর কেউ নেই, হাইড্রোজেন আর হিলিয়াম। কিন্তু তারা কত অনুপাতে আছে, এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। মনে রাখবে হাইড্রোজেন আর হিলিয়াম অনুপাতে থাকে সূর্যে 3:1 অনুপাতে। ঠিক আছে, বেশ। তারপরে এয়ার বেলুন, তোমরা ছোটবেলাতে গ্যাস বেলুন প্রচুর দেখেছো, এখনো ডেফিনেটলি দেখে থাকবে মেলাতে। গ্যাস বেলুনে আমরা জানি হিলিয়াম গ্যাস ভরা থাকে। আচ্ছা, হাইড্রোজেন আর হিলিয়াম দুটোই যদি হালকা হয়, তাহলে হাইড্রোজেন না ভরে আমরা হিলিয়ামটাই কেন ভরি? হিলিয়াম ভরার কারণ হলো হিলিয়াম কোনো কিছুর সাথে রিয়াক্ট করে না। হাইড্রোজেন রিয়াক্ট করতে পারে, হাইড্রোজেন অক্সিজেনের সাথে একটা পার্টিকুলার কন্ডিশনে গিয়ে কিন্তু জলীয় বাষ্প H2O তৈরি করবে। কিন্তু হিলিয়াম একটু আগেই দেখে আসলাম রেয়ার গ্যাস, কোনো রকম রিয়াক্ট করে না। সেই কারণে আমরা এয়ার বেলুনে কোনো রকম রিয়াকশনকে অ্যাভয়েড করার জন্য হিলিয়াম গ্যাস ভরে থাকি, এবং হিলিয়াম গ্যাস কিন্তু নন কম্বাস্টেবল, অর্থাৎ সেটা দহনযোগ্য নয়। আচ্ছা, পরীক্ষায় এটাও চলে এসেছে স্কুবা ডাইভে। স্কুবা ডাইভারে তোমরা জানো স্কুবা ডাইভার্স অনেকে দেখবে ওরকম স্কুবা ডাইভিং এ তাদের পিঠে একটা সিলিন্ডার থাকে, সেই O2 সিলিন্ডারে কি কি মেশানো থাকে? ঠিক আছে, মনে রেখো অক্সিজেনের সাথে হিলিয়াম গ্যাস মেশানো থাকে, কারণ অক্সিজেন অ্যাকচুয়ালি ব্লাডের সাথে খুব মিশে যায়, আর মিশে গিয়ে তোমার অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কিন্তু হিলিয়াম হিলিয়াম ওই একই রকম রিয়াক্ট করে না, তাই ব্লাডে সে সলিউবল একেবারেই নয়, সেই কারণে 15% হিলিয়াম মেশানো হয়। আর আরো একটা ব্যাপার আছে, একটুখানি অনুপাতে নাইট্রোজেন গ্যাসও মেশানো হয়, কারণ স্কুবা ডাইভার বুঝতেই পারছো, স্কুবা বলতে তোমার মানে নিচে থাকছে, জলের নিচে থাকছে, এবং তার ফলে যখন ওখান থেকে ওপরে উঠে আসে তখন কিন্তু ওই যে নিচে জলের চাপ একরকম আর ওপরে বাতাসের চাপ অন্যরকম, সেই চাপের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু নাইট্রোজেন গ্যাসও মেশানো হয়।
যাই হোক, পরীক্ষায় নাইট্রোজেন গ্যাস রিগার্ডিং নেই অতটা। এটাই বেশি ইম্পর্টেন্ট যে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের সাথে হিলিয়ামও মেশানো হয়। অ্যাস্তমা, যাদের হাঁপানি রোগ, শ্বাসকষ্ট রোগ যাদের আছে, হসপিটালে অক্সিজেন সিলিন্ডারেও কিন্তু, বা ইনহেলার তোমরা নিতে দেখেছো অনেককে, সেখানেও কিন্তু অক্সিজেনের সাথে হিলিয়াম মেশানো থাকে। ঠিক আছে, যে ইনফরমেশন গুলো বলছি আশা করি ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখো নিয়ন গ্যাস সম্পর্কে আমরা একটু দেখবো। দেখো, নিয়ন না রেড কালারের হয়, এবং এই কারণে নিয়ন গ্যাস দিয়ে ডেঞ্জার সিগন্যালকে দেখা হয়। যেমন মানে ডেঞ্জার সিগন্যাল করা হয়। যেমন মনে করো অ্যাম্বুলেন্সের যে বিকনস লাইট, ওপরে দেখেছো লাল রঙের বিকনস লাইট জ্বলে, সেটা যে লাল রং হয় সেটা কিন্তু আর কিছুই না, নিয়ন লাইট। অ্যাডভার্টাইজমেন্টেও লাল রংটা যেহেতু আমাদের খুব চোখে পড়ে, অনেক জায়গাতেই দেখবে, রেস্টুরেন্ট বলো বা বড় বড় শপিং মল বলো, লাল করে লিখে রাখে। তো সেই যে লাল রঙের যে কোনো কিছুই কিন্তু নিয়ন লাইট করছে। ঠিক, সেটাও মাথায় রাখবে। আচ্ছা, লালে রয়েছে নিয়ন। আর এমনি ইলেকট্রিক বাল্ব বা ফ্লুরোসেন্ট টিউব, ওয়েল্ডিং গ্যাস, এই সমস্ত যে আমাদের লাইট, বাল্ব লাইট টিউব, এগুলোতে কিন্তু আর্গন গ্যাস আছে। আর যেমনটা একজন উত্তর দিল, আমি যখন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস, অ্যান্সার কিন্তু আর্গন। সব থেকে বেশি নোবেল গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে আছে আর্গন। ঠিক আছে, স্ট্রিট লাইটস গুলো তোমরা দেখেছো ইয়েলো কালার হয়, স্ট্রিট লাইটস গুলো দেখেছো ইয়েলো কালার হয়, তাই না? ওই ইয়েলো কালার কেন হয়? সোডিয়াম ভেপারের জন্য। সোডিয়াম ভেপার কিন্তু সেখানে ওই ইয়েলো রংটার জন্য দায়ী। ঠিক আছে, আমরা আরো দেখবো পরে, সেখানেও দেখবো যে বাজি তে মনে করো তোমরা তুবড়ি, ফুলঝুরি, এগুলো তো দেখেছো। এগুলো তো দেখবে যে কোনোটাই সবুজ আসছে, কোনোটাই লাল আসছে, লাল রং আসছে, কোনটার জন্য কেন? ঠিক আছে, তো আমরা দেখবো ক্রোমিয়াম লালের জন্য দায়ী, বেরিয়াম মৌল সবুজ রঙের জন্য দায়ী, এগুলো আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? অ্যাবান্ডান্ট কথাটার মানেটা হলো যেটা প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, এইবার আমাদের অ্যাটমসফিয়ারে সমস্ত নোবেল গ্যাসের মধ্যে ওই আর্গনটা সব থেকে বেশি পরিমাণে আছে। তাই আমরা মোস্ট অ্যাবান্ডান্ট নোবেল গ্যাস যদি জিজ্ঞেস করি, অ্যান্সার হবে আর্গন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না। খাবারের প্যাকেটে কি থাকে? কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। হুম, হিলিয়াম গ্যাসটা হলো যখন যেহেতু আমাদের শরীরের মধ্যে নিতে হচ্ছে, লাংসে যাচ্ছে, সেই কারণে তখন সেই সমস্ত জায়গাগুলোতে ওই অক্সিজেনের সাথে 85% যদি অক্সিজেন থাকে, 15% রেশিওতে কিন্তু তোমার হিলিয়াম গ্যাস মেশানো থাকে। ঠিক আছে, তারপরে দেখো ক্রিপ্টনটা দেখো, এটাও এই যে আজকে ক্যামেরা, মোবাইল, ফ্ল্যাশ লাইট অন হয়ে যায়, আমরা যখন ক্যামেরা ক্লিক করি তখন দেখবে ফ্ল্যাশ অন হচ্ছে, ওই যে ফ্ল্যাশ লাইটে ক্রিপ্টন ইউজ হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার একটা ভালো চান্স আছে। জেনন ফ্ল্যাশ লাইটে ইউজ হয়। ঠিক আছে, বেশ। তার সরি, জেনন বলি, আহ জেনন না, সরি, হ্যাঁ, ক্রিপ্টন। আচ্ছা, তারপরে দেখো জেনন। জেনন গ্যাস হলো স্ট্রেঞ্জার গ্যাস হিসেবে নামে, তাকে আর একটা নাম আছে জেননের। আমি একটু আগে বললাম
যে এরা কিন্তু কোনো গ্যাসগুলোই কিন্তু কোনো কারোর সাথে রিয়াক্ট করে না, বিকজ দে আর ভেরি স্টেবল, দে ফুলফিল দ্য অক্টেট। কিন্তু তা সত্ত্বেও জেনন হলো এমন একটা যে ফ্লুরিন আর অক্সিজেনের সাথে কিন্তু যৌগ গঠন করে। তাহলে একমাত্র নোবেল গ্যাস যে কিছু কিছুর সাথে রিয়াক্ট করে, অ্যান্সার হবে জেনন। ঠিক আছে, জেনন দেখো, জেনন F6, জেনন F2, জেনন F4, জেনন O2 react only with fluorine আর অক্সিজেন। ঠিক আছে, এটা কেন কোথায়? ফ্ল্যাশ লাইটে অ্যাকচুয়ালি করা হয়। আহ পরীক্ষায় এসেছে কি অপশানে, আমি কি দেখলাম পরীক্ষায় কি অপশানে ছিল, দাঁড়াও। অ্যাকচুয়ালি এখানে আর্গন, ক্রিপ্টন, জেনন সবই লেখা আছে, বুঝেছো? আর ব্যাপারটা যেটা সেটা হলো যে পার্টিকিউলার একটা গ্যাস তো দেওয়া হয় না, অনেক কিছুই দেওয়া হয়। একটু দাঁড়াও। অনেক কিছুই দেওয়া হয়, মানে অনেক রেশিওতে দেওয়া হয়। আম, কিন্তু ঠিক আছে, ক্রিপ্টনও হয়, ঠিক আছে ছেড়ে দাও, ক্রিপ্টনটা মাথা থেকে বার করে দাও। ক্রিপ্টনটা এখানে করো না, জেননটাই লিখো। জেননই ফ্ল্যাশ লাইটে ইউজ হয়। ঠিক আছে, এটা এখানে কেন একমাত্র জেনন ফ্লুরিন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কেননা তার অ্যাটমিক সাইজ বড় আর ফ্লুরিন আর অক্সিজেনের হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেই কারণে। বাট ঠিক আছে, দরকার নেই এগুলো। হুম। এবার রেডন, যেটা আমি বললাম হেভিয়েস্ট নোবেল গ্যাস একমাত্র আর্থ ক্রাস্টের সময় হয়, অ্যাটমসফিয়ারে হয় না। রেডিও থেরাপি, ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করা হয়, এক্স রে মেশিনে ইউজ করা হয়, রেডিও অ্যাক্টিভ গ্যাস হিসেবে ইউজ হয়, আর্থকোয়েকের সময় অ্যাটমসফিয়ারে পাওয়া যায়। ঠিক আছে, এইটুকু। অন্য পিডিএফ খুলছি। রেলেই এসেছে আগের বারে। বলো তো ফার্স্ট যে অ্যান্টিবায়োটিক কে কবে তৈরি করেছিল? আচ্ছা, ভেরি গুড। আর অ্যান্টিবায়োটিকটার নাম কি? ভেরি গুড। কবে? 18 সামথিং বললে হবে না, পরীক্ষায় কিন্তু দেয়। পরীক্ষায় কিন্তু 1928। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আর মানে তুমি শুধু 18 মনে রাখলেও, 19th সেঞ্চুরি মনে রাখলেও তুমি পারবে না, কারণ সব পাশাপাশি দেবে। তোমাদের বলেছিলাম হয়তো, আমার সিজিএল এর এক্সামের সময়ও দিয়েছিল, ডপলার এফেক্ট কবে আবিষ্কার হয়েছে। কোনো মাথা মুন্ডু নেই প্রশ্নটার, ডপলার এফেক্ট কবে আবিষ্কার হয়েছে। এত কিছু করে গেছি, ডপলার এফেক্টের অঙ্ক করে গেছি,
কি ডপলার এফেক্ট সেগুলো জেনে গেছি, সাউন্ডের আর সমস্ত প্রপার্টিস পড়ে গেছি, হঠাৎ করে ডপলার এফেক্ট কবে আবিষ্কার হয়েছে। এবং এমন দিয়েছিল 1834, 1835, 1836, 1837। আমি কি করব তখন? নো ক্লু। তো এরকম পরীক্ষায় বিশেষ করে টিসিএস এর করা এক্সাম গুলো কিন্তু একটু ডেটা বা মানে একটু ইনফরমেশন ভিত্তিক হয়, যেগুলো মাথা মুন্ডু না থাকলেও মনে রাখতে হবে। আচ্ছা বেশ, এবার আমরা একটু ড্রাগস নিয়ে দেখছি। পিডিএফ দেখতে পাচ্ছ? পিডিএফ দেখতে পাচ্ছ? Okay. দেখো, সবার আগে ড্রাগস, মেডিসিন, ড্রাগস এগুলো ছেড়ে দাও, এগুলো আসে না অত। অ্যান্টিসেপটিক, সরি, অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক কথাটার মানে হলো পাইরো কথাটার মানে কি বলতো? এগুলো হলো ক্লু ওয়ার্ড। পাইরোমিটার, পাইরোমিটার দিয়ে কিন্তু একদম টেম্পারেচার, পাইরোমিটার দিয়ে কিন্তু আমরা খুব হাই টেম্পারেচার, সূর্যের টেম্পারেচার মাপি, তাই না? তার মানে টেম্পারেচার। তাহলে অ্যান্টিপাইরেটিক অর্থাৎ তার মানে শরীরে যখন টেম্পারেচার আসবে, যখন জ্বর আসবে, তখন সেই জ্বরের ওষুধটাকে অ্যান্টিপাইরেটিক বলা হয়। টিসিএম, কম্বিফ্ল্যান, ডলো 650, অ্যাসপ্রিন, এগুলো আছে। অ্যানালজেসিক, অ্যানালজেসিক কথাটা হলো পেন, অর্থাৎ পেন খতম করে, ঠিক আছে? মানে ব্যথা কম করে। এই ব্যথা কম করার পর দু রকমের হয়, একটা নার্কোটিক্স, একটা নন নার্কোটিক্স। নার্কোটিক্স যেগুলো, সেগুলো হলো মানে আহ সেগুলো পুরো নার্ভে গিয়ে কাজ করে আর কি, ঠিক আছে? হ্যাঁ বলছি, সেগুলো পুরো নার্ভে গিয়ে কাজ করে। তো কনসিয়াসনেস পুরো কমিয়ে দেয়, মানে নার্ভ সেই সেই জায়গাগুলোর, মনে করো আমার পায়ে ব্যথা করছে, তো আমার পায়ের নার্ভ গুলোকে পুরো কমিয়ে দেবে, তার ফলে আমার নার্ভ আর ওই জায়গার যে ব্যথাটা সেটা ফিলই করতে পারবে না। তো যখন ভীষণ হাই রকমের কাজ হয়, যখন ক্যান্সার বা কেমোথেরাপি দেওয়া হয়, ভয়ঙ্কর পেন, মরফিন, কোডেইন, হিরোইন, মানে বেশি হাই লেভেল যেগুলো, স্ট্রং যেগুলো, সেগুলো নার্কোটিক্স এর মধ্যে পড়ে। আর নন নার্কোটিক্স হলো পেনটাকে একটু রিলিফ করে, সাময়িকভাবে একটু প্যাসিফাই করে, যেমন অ্যাসপ্রিন, ডিসপ্রিন, ব্রুফেন, এগুলো, ঠিক আছে? তবে এগুলো বেশি খাওয়া কিন্তু উচিত নয়। কেন খাওয়া উচিত নয়? এগুলো না রক্তকে পাতলা করে দেয়। পরীক্ষায় ইউপিএসসি তে এটাই একবার এসেছিল যে কেন খাওয়া উচিত নয়, বা না এরকম না, দিয়েছিল যে হাই ব্লাড প্রেশারের, না লো ব্লাড প্রেশারের জন্য কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, এইটা দিয়েছিল। অ্যাকচুয়ালি এগুলো লো ব্লাড প্রেশারের জন্য খাওয়া একেবারেই উচিত নয়, কারণ অ্যাসপ্রিন, ডিসপ্রিন এই ওষুধগুলো ব্লাডকে থিন করে দেয়, পাতলা করে দেয়, এবং তার ফলে কি হয়, হার্টে কিন্তু ব্লকেজ, ও না, তার ফলে কি তাদের হিমোগ্লোবিন তখন ভয়ঙ্কর পরিমাণে ফল করে যায়, ঠিক আছে? আর যারা হাই প্রেশার, তাদের জন্য আবার অ্যাসপ্রিন, ডিসপ্রিন খেতে বলে, কারণ ব্লাড যখন পাতলা হয়ে যায়, তখন কি হয়, হার্টে ব্লকেজ হওয়ার চান্সেস কমে যায়, ঠিক আছে? সেই কারণে ডেঙ্গুতে যেমন দেয় না, হিমোগ্লোবিন কম হলে দেয় না, কারণ ডেঙ্গুতে তো প্লেটলেট কমে যায়, মানে ব্লাড যখন থিন করতে হবে না, তখন তাদেরকে দেওয়া হয়। তারপর ট্রানকুইলাইজার, ট্রানকুইলাইজার কথাটার মানেই হলো আমরা এমনিতেও ক্যাপশন দিই বা ট্রানকুইলাইজড, ট্রানকুইলাইজড মানে খুব শান্ত, জলের মতন শান্ত। তো যখন অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোর জন্য যখন তাকে শান্ত করতে হয়, তখন দেওয়া হয় জ্যানাক্স, ভলিয়াম, ডিয়াক্সপ্লাম, এক্সেট্রা। এগুলো আমাদের অতটা দরকার নেই, জাস্ট এগুলো পরীক্ষায় অতটা দেয় না, আমি এখানে এমনি রেখেছি নামগুলো। অ্যান্টাসিড, অ্যান্টাসিড অ্যাসিডিটির জন্য তোমরা জানো ডাইজেন, ইনো, পেন্টফিফটি, রেন্টিডাইন, প্যান্ডিফট, তোমার এগুলো সমস্ত ওষুধ। অ্যান্টাসিড এর আগেও তোমাদের বলেছি, অ্যান্টাসিডটা কি অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2, ঠিক আছে? মিল্ক অফ ম্যাগনেসিয়া, তাই না? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপর এইটা ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিক, যেটা আমি বললাম ব্যাকটেরিয়াকে খতম করে। তাহলে ব্যাকটেরিয়াকে খতম করে, একটা হলো মনে রাখবে ব্যাকটেরিওসাইডাল। সাইড কথাটা মানেই হলো কি, সাইড, সুইসাইড বলতে নিজে মারা, জেনোসাইড বলতে অনেক মানুষকে মারা।
প্যাট্রিসাইড বলতে পিতাকে মারা, তার মানে সাইড, সাইড এই কথাটা মানেই হলো হত্যা করা। ঠিক আছে, তো ব্যাকটেরিওসাইডাল, যখন ব্যাকটেরিয়াকে পুরোপুরি ভাবে হত্যা করছে তখন সেটাকে ব্যাকটেরিওসাইডাল বলা হয়। আর একটাকে হয়, আর এক ধরনের হয় ব্যাকটেরিওস্ট্যাটিক, অর্থাৎ ব্যাকটেরিয়াকে স্ট্যাগন্যান্ট করে দিচ্ছে, দে স্টপস দ্য গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন, যেটা ফার্স্ট অ্যান্টিবায়োটিক 1928-এ আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড দিস, এবং কোথা থেকে করেছে, ফাঙ্গাসটার নাম কি, পেনিসিলিয়াম নোটেটাম ফাঙ্গাস থেকে। ঠিক আছে, আর এই যেটা ব্যাকটেরিওস্ট্যাটিকের মধ্যে সেটা এজিথ্রিমাইসিন, টেট্রাসাইক্লিন, এগুলোর নাম অতটা ইম্পর্টেন্ট নয়। এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, দেখো, অ্যান্টিবায়োটিক্স আর অলসো ডিভাইডেড ইন টু পার্টস অন দ্য বেসিস অফ ইউজেস। ব্যবহারের উপর ভিত্তি করে অ্যান্টিবায়োটিককে দুভাগে ভাগ করা যায়, একটা ব্রড স্পেকট্রাম আর একটা হলো ন্যারো স্পেকট্রাম। ঠিক আছে, তোমরা ছোটবেলা হয়তো পড়েছো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিছুই নাই। এগুলো হলো এক ধরনের সলিউশন, ব্যাকটেরিও ফাজ, সেটাকে মনে করো করে কোন একটা রং মনে করো সেটার উপর দেওয়া হলো, যে জায়গাগুলো রঙে উঠবে সেইগুলো হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেগুলো উঠবে না সেগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো ওই যখন দু রকম ব্যাকটেরিয়ার ওপরই কাজ করে তখন সেটাকে ব্রড স্পেকট্রাম বলে। আর যখন আহ যে কোনো একটার ওপর কাজ করে, দুটোর ওপরই কাজ করতে পারে না, তখন সেটাকে ন্যারো স্পেকট্রাম বলে, মানে একটু কম লেভেলে কাজটা করছে, বোঝা যাচ্ছে। তারপর অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক তোমাদের জানোই, ডেটল বলো, স্যাভলন বলো, এটা আমরা অ্যান্টিসেপটিক কেটে গেলে ইনফেকশন যাতে না হয় আমরা সেখানে লাগাই, এটা কিন্তু ডিরেক্টলি স্কিনে লাগানো যায়। অ্যান্টিসেপটিক থেকে একটা প্রশ্ন খুব আসে, সেটা হলো টিংচার আয়োডিন। টিংচার আয়োডিন থেকে কি আসে, আসে যে টিংচার আয়োডিনে কত পার্সেন্ট আয়োডিন থাকে। মনে রেখো, টিংচার আয়োডিনে 2 থেকে 3% আয়োডিন প্লাস অ্যালকোহল থাকে। 2 থেকে 3% আয়োডিন প্লাস অ্যালকোহল থাকে, অ্যান্ড ইটস ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিসেপটিক। আর একটা হলো ডিসইনফেক্টেন্ট। ডিসইনফেক্টেন্ট আর অ্যান্টিসেপটিকের মধ্যে পার্থক্য এইটা, যে অ্যান্টিসেপটিক আমরা ডিরেক্টলি স্কিনে লাগাতে পারি, কিন্তু ডিসইনফেক্টেন্ট কিন্তু কোন রকম জীব পদার্থে ডিরেক্টলি লাগানো যায় না। অর্থাৎ সেটা ঘর মোছার জন্য ফিনাল, ফেনল, লাইজল, ক্লোরিন, এই সমস্ত, সেটা আহ অন্য কোনো জড় বস্তুর ওপর কীটাণু সরানোর জন্য, ইনফেকশন কম করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরীক্ষায় এটাও একবার চলে এসেছে, রেলের পরীক্ষায় সোডিয়াম বেনজোয়েট কি হিসেবে ব্যবহার করা হয়, ফুড প্রিজারভেটিভ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ফুড ফুড প্রিজারভেটিভ, এটা মনে রাখবে। ফুড প্রিজারভেটিভ। আর অ্যানাস্থেটিক, এটাও জানো, N2O, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড N2O, এটার আর একটা কি নাম আছে, লাফিং গ্যাস আছে। যদি হাউসফুল, হ্যাঁ, একদম একদম, যদি হাউসফুল 2 নাকি কোন মুভিটাই যেন, ওই লাস্টে আর কি লাফিং গ্যাসের একটা সিন আছে, কি সেটা আমাদের শরীর, আমাদের লাংসে চলে আসলে সেই গ্যাসটা আমরা অটোমেটিক্যালি হাসতে থাকি, তো সেটা হলো লাফিং গ্যাস। কেন হাসতে থাকি, ওই অ্যানাস্থেটিক, অর্থাৎ জিনিসটা কিন্তু অবশ হয়ে যায় সেই কারণ। তো অ্যানাস্থেটিক ইনজেকশন, ক্লোরোফর্ম, এগুলো সব অ্যানাস্থেটিকের মধ্যে পড়ে। এইটুকু হলো আমাদের আর একটা পিডিএফ, আমি আর একটা পিডিএফ শো করছি, চেষ্টা করছি যতটা করে ফেলার। আশা করি আজকে অনেকটা হয়ে যাবে, পরের দিনে আমি তাহলে আজকে আর কি কেমিস্ট্রিটা করে ফেলি, পরের দিন আমি ফিজিক্সটা করে দেবো। তোমাদের গ্লাস পড়িয়েছিলাম তাই না আমি? আচ্ছা, গ্লাস পড়িয়েছিলাম, তাহলে আপাতত গ্লাসটা খুলছি।
দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? একবার কনফার্ম করো। বাবা, স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে কেন? বোঝা যাচ্ছে না কথা? হ্যালো, হ্যালো। আচ্ছা, আচ্ছা। বেশ। এবার আমরা ক্যাটালিস্ট বা অনুঘটক দেখব। দেখো, ক্যাটালিস্ট হলো এমন একটা সাবস্টেন্স যে বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়াতে প্রেজেন্ট থাকে, এবং বিক্রিয়াতে প্রেজেন্ট থেকে সে বিক্রিয়ার রিয়াকশন অফ, মানে সরি, রেট অফ রিয়াকশনটাকে কিন্তু সে বাড়ায় বা কমায়। যদি বাড়ায় তাকে আমরা তখন পজিটিভ ক্যাটালিস্ট বলি, যদি কমায় তাহলে আমরা তাকে নেগেটিভ ক্যাটালিস্ট বলি। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে কোনো রকম কিন্তু সে তোমার বিক্রিয়াতে অংশগ্রহণ করে যে কোনো কিছু তৈরি করে দিল সেটা কিন্তু করে না, কিন্তু শুধু বিক্রিয়াতে উপস্থিত থেকে তার উম, যে বিক্রিয়াতে উপস্থিত থাকছে সেই বিক্রিয়ার গতি বাড়াচ্ছে বা কমাচ্ছে। এবার পরীক্ষায় আমাদের এরকম যে প্রশ্নগুলো আসে না, যেমন হাইড্রোজেনেশন প্রসেস খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। পরীক্ষায় WBCS এ বহুবার এই প্রশ্নটা দিয়েছে যে বনস্পতি ঘি তৈরি করতে ক্যাটালিস্ট হিসেবে কি ব্যবহার করা হয়। তাহলে বনস্পতি ঘি তৈরি হয় ভেজিটেবল অয়েল থেকে, ভেজিটেবল অয়েল থেকে বনস্পতি ঘি, এবং এই যে প্রসেসটা কে বলা হয় হাইড্রোজেনেশন প্রসেস। এখানে ক্যাটালিস্ট হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এবং নিকেল বা প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম তার ব্যবহার করা হয়। হাইড্রোজেন গ্যাস এবং নিকেল বা প্যালাডিয়াম প্ল্যাটিনাম তার ব্যবহার করা হয়। নেক্সট দেখো, কন্ট্যাক্ট প্রসেস। তোমাদেরকে যখন আমি অ্যাসিড পড়িয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে রসায়নের রাজা, কিং অফ কেমিস্ট্রি, তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4, এবং দ্যাট ইজ প্রডিউসড থ্রু কন্ট্যাক্ট প্রসেস। স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরি হয়। এবার কিরকম পদ্ধতি কন্ট্যাক্ট প্রসেসটা? ছোটবেলায় ছবি টবি ছিল অনেক, বিকার টিকার, ওগুলো আমাদের ছোটবেলাতেই ছেড়ে আসতে হবে, এখন দরকার নেই ওগুলো। কিন্তু আমাদের জানতে হবে ওই কন্ট্যাক্ট প্রসেসে ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ হয়। সেটা হলো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ঠিক আছে? নেক্সট, অ্যামোনিয়া প্রডিউসড হয় থ্রু হাবার প্রসেস, এবং এখানে ক্যাটালিস্ট হিসেবে আয়রন। তারপর পলিথিন, এই প্রশ্নটা পরীক্ষায় অলরেডি এসেছে, সিজিএলেও এসেছে, রেলেও এসেছে, রেলের মেন্সে এসেছে এটা। পলিথিন, পলিমারাইজেশন যে প্রসেসটা, পলিথিনে জিগলার নাটটা ক্যাটালিস্ট দেওয়া হয়। জিগলার নাটটা, এই ক্যাটালিস্টটা অ্যাকচুয়ালি ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম আর টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, বাট এটা দরকার নেই তোমাদের। যেটা দরকার সেটা হলো জিগলার নাটটার নামটা। ঠিক আছে? পলিমারাইজেশনে ক্যাটালিস্ট হিসেবে জিগলার নাটটা ব্যবহার করা হয়। তারপর দেখো, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যাটালিস্ট হিসেবে কি কি ব্যবহার হয়? জিওলাইট আর H2SO4, সালফিউরিক অ্যাসিড। ক্লাসের শুরুতেই জিওলাইট প্রসেস নামে একটা প্রসেস পড়িয়েছি, মনে আছে আশা করি? যদি না মনে থাকে একটু আমার সাথে রিক্যাপিচুলেট করে নাও। দু রকমের হার্ডনেস ছিল, টেম্পোরারি আর পার্মানেন্ট হার্ডনেস। সেই পার্মানেন্ট হার্ডনেস জল থেকে দূর করার জন্য জিওলাইট প্রসেস আমরা ব্যবহার করছিলাম। ঠিক আছে? তারপর এই যে বিজ্ঞানীদের নাম, এই হাইড্রোজেন গ্যাসকে আবিষ্কার করেছে হেনরি ক্যাভেন্ডিশ, প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই নামটা কে দিয়েছে? হাইড্রোজেন টার্মিনোলজি বা হু কয়েন্ড দ্য টার্মটা হাইড্রোজেন, টার্মটা দিয়েছে অ্যান্টনি ল্যাভোইশিয়ার, যাকে কিন্তু এই ল্যাভোইশিয়ারকে ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়। বুঝতে হচ্ছে এই যে সায়েন্টিস্টদের নামগুলো কিন্তু পরীক্ষায় হুটহাট করে চলে আসে। আচ্ছা, উম তারপরে দাঁড়াও একটু চার্জে লাগিয়ে দিই।
আচ্ছা, পরীক্ষায় আর একটা জিনিস মনে রাখবে, এই মলিকিউলার মাস, এইটা কিন্তু পরীক্ষায় দেয়, মলিকিউলার ওয়েট বা মলিকিউলার মাস, ঠিক আছে, যেটাই লিখ না কেন। তাহলে অ্যাটম অ্যাটম যোগ করে মলিকিউল তৈরি হচ্ছে। যখন তোমাকে কোনো মলিকিউল দিয়ে দেবে এবং সেটার মলিকিউলার মাস জিজ্ঞেস করবে, তোমাকে দেখতে হবে সেখানে কতগুলো অ্যাটম আছে এবং কোন কোন অ্যাটম আছে। সেই অ্যাটমের মলিকিউলার মাস তাদের সংখ্যার সাথে গুণ করে সবগুলোকে যোগ করে দিতে হবে, তাহলেই আমাদের মলিকিউলার মাস রেডি। যেমন দেখতে পাচ্ছ CO2 মলিকিউলার মাস যদি জিজ্ঞেস করে, কার্বনের মাস হলো 12, কার্বনকে আমরা এইভাবেই লিখি কার্বন 6, 12, মাস নাম্বার হলো 12, আর অক্সিজেনকে আমরা লিখি 8 আর 16, তার মানে 16 গুণ 2 32, তার মানে 12 প্লাস 32 হলো 44। CO2 মলিকিউলার মাসটা হলো 44। বোঝা গেল? একই রকম ভাবে তোমরা এই যে আমরা এইটা দিয়ে কিউ দিয়ে আমরা লিখে থাকি এরকম ভাবে, আর এটা ছাড়া আমরা গ্রাম পার মোলও লিখতে পারি, গ্রাম পার মোল। একই রকম ভাবে H2SO4 ও পরীক্ষায় দিয়েছে, একটুখানি দেখে নাও H2SO4 কিভাবে আমরা ক্যালকুলেট করব। H11, তার মানে 1 into 2 মানে 2, সালফার 32 প্লাস অক্সিজেন হলো 8 16, তার 16 গুণ 4, ঠিক আছে, সব যোগ করে 98 ইউজ। বোঝা গেল? একদম ইজি। পরীক্ষায় দেখো H2O আর D2O এটা লেখা আছে কেন? তোমাকে এটা বোঝার জন্য যে ভারী জল আর নর্মাল জল এই দুটোর কিন্তু মলিকিউলার মাস আলাদা। কারণ হাইড্রোজেনের তো 3টে আইসোটোপ আমরা প্রথমেই পড়েছি, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, সেটা দিয়ে জল হচ্ছে, তারপরে যেটা ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম সেটা দিয়ে হচ্ছে ভারী জল। এই ভারী জলের ব্যবহার কোথায় হয়? কে বলতে পারবে ভারী জলের ব্যবহার কোথায় হয়? ভেরি গুড, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। বেশ, এটা ক্লোজ করছি, নেক্সট পিডিএফ বের। হ্যাঁ, সব পিডিএফ দিয়ে দেবো, সেটা সব পিডিএফ দিয়ে দেবো। অনেকগুলো হয়তো পড়ানো কভার করতেও পারবো না, সেগুলোও দিয়ে দেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেগুলো বললাম, যে রিয়াকশন গুলো এতক্ষণ পড়ালাম, ও সেগুলো প্রত্যেকটাই পজিটিভ ক্যাটালিস্টেরই উদাহরণ। ইউজুয়ালি পজিটিভ ক্যাটালিস্টই হয়, ব্যবহার হয়, নেগেটিভ ক্যাটালিস্ট সেই রকম অর্থে খুব একটা কিছু নেই, আছে, নেই একেবারে না, আছে, বাট ইন্ডাস্ট্রিয়াল পারপাসে পজিটিভ ক্যাটালিস্টই ব্যবহার করা হবে। তুমি বুঝতে পারছো, স্পর্শ পদ্ধতিতে আমাকে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হবে, আমি তো ডেফিনেটলি চাইবো যে সেটা যেন তাড়াতাড়ি হয়। তো সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অলওয়েজ উই ইউজ পজিটিভ ক্যাটালিস্ট। তো আমরা যতগুলো মেনশন করলাম, হাইড্রোজেন বলো, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বলো, তোমার আয়রন বলো, প্রত্যেকটাই কিন্তু পজিটিভ ক্যাটালিস্টের উদাহরণ। আর যেটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা কি বললে যেন, সেটা হলো কোনটা বলো তো, সেটা কোন গ্যাস তৈরির প্রসেস? না, সেটা কোন গ্যাস তৈরির প্রসেসের কথা বলছো তুমি বলো? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলছো। না, অ্যামোনিয়া কেন? অ্যামোনিয়া তো হেবার পদ্ধতি, এক্ষুনি তো বললাম। খুব বিখ্যাত অক্সিজেন, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে অক্সিজেন প্রস্তুত হয় কোন গ্যাস থেকে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে। অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসেবে বা ক্যাটালিস্ট হিসেবে কি ব্যবহার করা হয়? MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। অক্সিজেন গ্যাস প্রস্তুতি হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে, ঠিক আছে। বেশ, এবার অ্যাসিড বেস আর সল্ট আমরা দেখে নিই। দেখো, বিজ্ঞানী সোরেনসন, বিজ্ঞানী
সরেনসন এই পিএইচ স্কেল আবিষ্কার করেছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ঠিক আছে, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন পিএইচটাকে মাইনাস লগারিদম অফ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন, এভাবে মনে রাখবে। 0 থেকে 14, 7টা হলো নিউট্রাল, 0 থেকে 7 এর মধ্যে হলে অ্যাসিডিক, 7 থেকে 14 এর মধ্যে হলে অ্যালকালাইন। ঠিক আছে, যার যত আয়রন হাইড্রোজেন আয়ন বেশি তার তত পিএইচ ভ্যালু কম। তাহলে আমাদের একটা অ্যাসিড কাকে বলে, আমরা এটাও বুঝেছি অ্যাসিড কাকে বলে, যে যত সহজে এইচ প্লাস আয়ন ডোনেট করতে পারে। এইচ প্লাস আয়ন ডোনেট করতে পারে। এইচ প্লাস অ্যাকচুয়ালি আর কিছুই না, নাথিং বাট এ প্রোটন। আমরা সেটাও দেখেছি যে এইচ প্লাস কে আমরা কেন প্রোটন বলবো। যাই হোক, আমি সেগুলোতে আর যাচ্ছি না। তো এইচ প্লাস আয়ন যেগুলো ডোনেট করতে পারে যত সহজে, সে তত ভালো অ্যাসিড। তাহলে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু মনে রাখবে সব থেকে তীব্রতম অ্যাসিড, পিএইচ ভ্যালু 0 বা 1। ঠিক আছে, আমাদের স্টমাকে কোন অ্যাসিড থাকে? HCl থাকে। লেমন জুস 2.2 থেকে 2.5। আমাদের টুথপেস্টের যে তোমার টুথপেস্টটা হলো, দেখো টুথপেস্টের পিএইচ হলো 8। WBCS এর মেন্সে, সরি WBCS এর প্রিলিমসে অলরেডি প্রশ্ন এসেছে যে টুথপেস্ট কি রকম, অ্যাসিডিক না বেসিক, তার মানে বেসিক। 7 থেকে বড়, 7 থেকে বেশি, তার মানে বেসিক, তাই না? অ্যাসিড রেন, ডিস্টিলড ওয়াটারটা হলো 7। ব্লাড দেখো, ব্লাড 7.45, আমি তোমাদের আগেও বলেছি 7.4 থেকে 7.8। তার মানে আমাদের ব্লাড কিন্তু ক্ষারীয়, 7 ক্রস করে গেছে বলতে ক্ষারীয় প্রকৃতিতে কাজ করে। সেই কারণে আমাদের শরীরে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, HCl অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের শরীরে অস্বস্তি বা একটা ডিসকমফর্ট হওয়া শুরু হয়। এবার যদি মিল্ক অফ ম্যাগনেসিয়ার কথা বলি, তাহলে তার দেখো 10 থেকে 10.5, তার মানে সে তো প্রচুর ক্ষারীয়, তাই না? তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলা হয় কস্টিক সোডা, খুব ইম্পর্টেন্ট। কস্টিক সোডা আর কস্টিক পটাশ, KOH টাকে বলা হয় কস্টিক পটাশ, আর কস্টিক সোডা হলো সোডিয়াম NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো সব থেকে স্ট্রং বেস, সেই কারণে এ একদম 14, মানে একদম ম্যাক্সিমাম পিএইচ ভ্যালু এর। সি ওয়াটারের কত? 8। সি ওয়াটার 8 হবেই, বেশি তো হবেই, কারণ লবণ আছে সেখানে। আর ইউরিনের হলো 6, তার মানে ইউরিন কিন্তু 7 থেকে একটু কম, তার মানে অ্যাসিডিক। তার মানে আমাদের শরীরে এক একটা জিনিস এক এক রকমের, বুঝতে পারছো? আমাদের শরীরের যে দাঁত, সেই দাঁত কিন্তু ডিকে হওয়া শুরু করে দেবে যদি খুব বেশি অ্যাসিডিক খাবার খাই। যদি কারণ ওই কারণে আমরা কিন্তু খুব বেশি টক খেতে পারি না। তো 5.5 এর কমে আমাদের টুথ ডিকে হয়ে যাবে। আমাদের ব্লাড কিন্তু ক্ষারীয়, 7.4 থেকে 7.8। আমাদের স্টমাকে HCl আছে, সেখানে তা HCl কিন্তু 1 থেকে 2 তার পিএইচ ভ্যালু। ইউরিন কি? হ্যাঁ, সেটা 1.5, 1 ও হতে পারে, 2 ও হতে পারে, এগুলো থাকতে পারে অপশনে। ঠিক আছে, এগুলো অমন ভাবে অ্যাকিউরেট হয় না যে 1.5 মানে 1.5ই। ইউরিনের ক্ষেত্রে 6। তো আমাদের শরীরে এক একটা জিনিসের এক এক রকম অ্যাসিড আছে, বেসিক আছে, সবকিছু আছে মিশিয়ে। তো একটা ক্লিয়ার কাট আইডিয়া রাখবে যে কোনটা কি। লিটমাস পেপারকে কোনটা নীল করে কোনটা লাল করে, এটাও মনে রাখবে। তোমাদেরকে ট্রিক্সও দিয়েছি, অনিল, তাই না? অনিল তার মানে অ্যাসিড, নীল লিটমাসকে লাল করে। তাহলে বেসিক যেটা বেস ক্ষার হলো, লাল লিটমাসকে নীল করে, জাস্ট উল্টোটা। এখানে আছে অনেক কিছু। আহ এই যে আরেনিয়াসের কনসেপ্ট, যেটা আরেনিয়াস বলেছিল যে যে অ্যাকুয়াস সলিউশনে H প্লাস আয়ন দেবে সে হলো তত কিন্তু অ্যাসিড। না, এগুলো দেখে নেবে সব, এগুলো আগেও পড়িয়েছি। হ্যাঁ, ও মাই গড, স্ক্রিন শেয়ার করিনি, কখন থেকে স্ক্রিন শেয়ার করিনি?
হুম। তো এই যে এগুলো সমস্ত কিছু আছে, অ্যাসিড বেস সম্পর্কে সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবে। আর এই যে এখানে কোনটার কোন সোর্স, অ্যাপেলে কি থাকে, গ্রেপসে আঙুরে কি থাকে, ভিনিগারে কি থাকে, অরেঞ্জে কি থাকে, তো প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে দেওয়া আছে। এর বাইরে কিছু হয় না। হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে অ্যাকোয়াডিজিয়াতে, অ্যাকোয়াডিজিয়া বা অম্লরাজ মনে আছে, HCl আর HNO3 কত অনুপাতে থাকে, পরীক্ষায় প্রচুর বাদ দেয়, 3:1 অনুপাতে। এবং এটাকে আর একটা বলা হয়, সেটা হলো দেখো রয়্যাল অ্যাসিড, রয়্যাল অ্যাসিড, অ্যাকোয়াডিজিয়া রয়্যাল অ্যাসিড বলা হয়, ঠিক আছে, এটা একটু মনে রেখো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আর একটা নাম হলো মিউরেটিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড সম্পর্কেও বলা আছে, কিং অফ অ্যাসিড, একটু আগে আমি বললাম কিং অফ অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, প্রচুর বার এগুলো দেয়, এগুলো প্রচুর বার দেয়। H2S দেখো, হাইড্রোজেন সালফাইড, এর গন্ধ কিরকম, রটেন এগের মতন, এটাও প্রচুর বার দেয়। তারপর সালফিউরিক অ্যাসিড যেমন ব্যাটারিতে ব্যবহার করা হয়, সেই কারণে ব্যাটারি অ্যাসিড বলা হয় একে, ঠিক আছে। তো যাই হোক, সব জিনিসই এখানে আছে। নাইট্রিক অ্যাসিড সম্পর্কেও এখানে ফার্টিলাইজারে ব্যবহার করা হয়। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের এই যে এই যে আহ, তোমার কি বলো, স্ট্রাকচারটা দেখে নেবে, C OOH, ঠিক আছে। তারপর বোরিক অ্যাসিড, আই ড্রপ, আই লোশন হিসেবে, আই ড্রপ হিসেবে ব্যবহার করা হয় বোরিক অ্যাসিড, অ্যান্টিসেপটিক মেডিসিন। এটার হলো ফর্মুলাটা দেখে নেবে, H3BO3। আমরা জানি দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, কিন্তু কোন ব্যাকটেরিয়ার জন্য, কোন ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ল্যাক্টোব্যাসিলিয়াস ব্যাকটেরিয়া, ঠিক আছে। টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড মনে রাখবে, এই যে C4H6O6, ফর্মিক অ্যাসিড। প্রত্যেকটা সম্পর্কে আমরা তো এখন এতদিনের নাম জানি, কিন্তু এখন হয়তো একটু লেভেল সবকিছুরই তো বাড়াচ্ছে। তো প্রত্যেকটার এই যে ফর্মুলাটা CH3COOH, এটা একটু মাথায় রেখে দেবে, তাতে তোমার প্রিপারেশন আর সাধারণ বাকি জনের জেনারেলের থেকে একটু ভালো হবে, মানে একটু এগিয়ে থাকবে। তারপর পেন কিলার্স এ যেমন স্যালিসাইলিক অ্যাসিড হয়, স্যালিসাইলিক অ্যাসিড পেন কিলার্স এ থাকে। কার্বনিক অ্যাসিড, বেসের এখানে ইউজেস গুলো, এতক্ষণ আমরা অ্যাসিডের ইউজেস করলাম, এবার বেসের ইউজেস। জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আগেও বলেছি, ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম। কুইকলাইমের সংকেত কি, প্রচুর বার পরীক্ষায় দিয়েছে, রেলেই দিয়েছে কুইকলাইমের সংকেত, ঠিক আছে, তো এটা মনে রাখবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেট লাইম, এটাও প্রচুর বার দিয়েছে, স্লেট লাইম বা লাইম ওয়াটার। কুইক লাইম আর স্লেট লাইম, এই দুটো যেহেতু অনেকটা একই রকমের, এই দুটো কিন্তু প্রচুর বার দেয়, এটা একটু মাথায় মাথায় রাখবে, ঠিক আছে। ঠিক আছে, প্রচুর জিনিস আছে, এই যে জিপসাম, জিপসাম, সিমেন্ট, সিমেন্টে জিপসাম ব্যবহার করা হয়, প্লাস্টার অফ প্যারিস। অনেকে তোমরা ছোটবেলাতে ফুলদানি বা আহ, কিছু আম, ওই আর্ট ক্রাফট কাজ করেছো, হাতের কাজ করেছো, হ্যান্ডমেড জিনিস করছো, সেখানেও তোমরা জানো। বিটাডাইন, লাল রঙের ওষুধ থাকে বিটাডাইন, ঠিক আছে, সেটা ওই রেড মেডিসিন, ওটাতে অ্যাকচুয়ালি কি, ওটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, KMnO4, ঠিক আছে। TNF, ট্রাইনাইট্রোফ্লুরিন। পিক্রিক অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট, পিক্রিক অ্যাসিড এক্সপ্লোসিভ, বোমা বারুদ এগুলোতে ব্যবহার করা হয়। সোডা ওয়াটার, কে ডিসকভার করেছে সোডা ওয়াটার আর লাফিং গ্যাস? জোসেফ প্রিস্টলে। এই প্রিস্টলে ইনিও প্রচুর কিছু তৈরি করেছে, জোসেফ প্রিস্টলি। তো সোডা ওয়াটার, H2CO3, আর লাফিং গ্যাস তো একটু আগেই বললাম, N2O, যেটা অ্যানাস্থেসিয়ারাও ব্যবহার করে থাকে, ঠিক আছে।
আমি তোমাদের পিডিএফ আরো কিছু এক্সট্রা পাঠিয়ে দেব। কারণ আমি এতগুলো পিডিএফ ডেফিনেটলি ক্লাসের আগে দেখতে পাবো না। যখন এরকম স্ক্রিন দেখা যাবে না না। হ্যাঁ, প্রিসলে অক্সিজেন আবিষ্কার করেছে, এবং আমি তোমাদের এর আগে তো একটা পুরো এরকম একটা চার্ট দিয়েছিলাম, তোমাদের কাছে আছে? ইনভেন্টরিজ এবং তাদের সায়েন্টিস্টদের নাম, রেডিও কে আবিষ্কার করেছে, মোবাইল ফোন মার্টিন কুপার, মার্কনি রেডিও ফোন, টেলিভিশন জে এল বেয়ার্ড, এই নামগুলো কিন্তু জানতে হবে। এবং এর পুরো ছক তোমাদের দিয়েছিলাম আমি। যদি না থাকে আমি আরেকবার শেয়ার করে দেবো তোমাদেরকে। আর এরকম স্ক্রিন দেখা না গেলে আমাকে একটু ইনস্ট্যান্টলি বলবে, ঠিক আছে? কারণ আমি তো অন্য পেজে থাকি, আমি তোমাদের তখন কমেন্টস চেক করতে পারি না। ঠিক আছে, আজকে ক্লাস এখানে এন্ড করছি। তোমার নেক্সট দিন দেখছি আরো বেশি পিডিএফ তোমাদের শেয়ার করব, আর এই পিডিএফ গুলো আজকে রাতের মধ্যেই তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ক্লাস বোঝা গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা ইদ্রিস, আমি একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, তোমাকে তো আমার বৃহস্পতিবার ক্লাস দেওয়া ছিল না? ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অসুবিধা নেই। কালকে তাহলে আমাদের কালকেও ক্লাসটা হবে। তাহলে আমাদের আরেকটু এগিয়ে থাকবে। হুম। হ্যাঁ, হ্যাঁ, কালকে সকালে 11টা। আমি তাই ভাবছি যে কালকে তো অফিস নেই, কালকে সকালে 11টা অসুবিধা নেই। আজকে আমি সকালে সকালে তখন ডিউটি করে এসেছি, আমি ওই জন্য আজকে রাখিনি ক্লাস। এবার ওই জন্যই আজকে মুশকিলটা হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, কালকে সকালে 11টায় আবার দেখা হবে। চলো, টাটা।